ওয়েলকাম ফ্রেন্ডস। আগের দিনের ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন টু ইন্স্যুরেন্সের প্রথম পার্টটা করেছি। আজকে তারপর থেকে আরম্ভ করব। আগের দিন আমরা মালহোত্রা কমিটি অ্যান্ড IRDAI অবধি করেছিলাম, আজকে তারপর থেকে শুরু করছি। হাউ ইন্স্যুরেন্স ওয়ার্কস। এবারে প্রথম ইন্স্যুরেন্সের আসল ডেপথে আমরা ঢুকছি। ইন্স্যুরেন্স কীরকমভাবে কাজ করে। Modern commerce was founded on the principle of ownership of property. When an asset loses value by loss or destruction due to a certain event, the owner of the asset suffers an economic loss. এটা বোঝা গেল যে কোনো কমার্শিয়াল একটা ব্যবসা শুরু করতে গেলে এটা বেসিক্যালি যেটা প্রপার্টি, ধরুন একটা কোনো প্রপার্টি আছে, ওনারশিপ অফ প্রপার্টি, তার যদি কোনো ভ্যালু লস হয়, ধরুন হারিয়ে গেল কিংবা নষ্ট হয়ে গেল, আগুন লেগে গেল, চুরি হয়ে গেল, তার অ্যাসেটটা লুজ করলো ভ্যালু কোনো একটা ঘটনার জন্যে, তার ওনারের কী হবে, ওনার একটা ইকোনমিক লস সাফার করবে। এরপরটা পড়ি। However, if a common fund is created which is made up of small contributions from many such owners of similar assets, this amount could be used to compensate the loss suffered by the unfortunate few. এইটা হচ্ছে ইন্স্যুরেন্সের প্রিন্সিপাল। ধরুন একটা ফান্ড তৈরি করা হলো, যে ওই একই ধরনের ব্যবসায় বেশ কয়েকজন ব্যবসায়ী তারা একটা কিছু ফান্ড কন্ট্রিবিউট করলো, সবাই কিছু কিছু করে দিল, যে কারো যদি কোনো ক্ষতি হয় তাহলে সেই ক্ষতির অংশটা ওই যে ফান্ডটা ক্রিয়েট হয়েছে তার থেকে সেটাকে মিট করা যাবে। এইটা হচ্ছে ইন্স্যুরেন্সের বেসিক প্রিন্সিপাল সিম্পল ওয়ার্ডসে। ইন সিম্পল ওয়ার্ডস, the chance of suffering a certain economic loss and its consequence could be transferred from one individual to many through the mechanism of insurance. ব্যাপারটা কী হচ্ছে, এই লসটা যে কোনো একজনের উপরে না পড়ে সেটা সবাই কিছু কিছু করে সেটাকে বেয়ার করে নিল। ধরুন একজন ব্যক্তি এ, তার কোনো একটা লস হলো ব্যবসায়, সে তখন ইন্স্যুরেন্সের ফান্ড থেকে টাকাটা নিয়ে সেই ব্যবসার লসটাকে মেটালো। আবার পরে কোনো এক ব্যক্তি, তার ধরুন তার নাম ডি, তার লস হলো, তার যখন লস হবে তখন সেই ফান্ডটা থেকেই আবার তার লসটাকে মিট করা যাবে। চুরি হয়ে গেছে, আগুন লেগে গেছে, ধ্বংস হয়ে গেছে, এইগুলো হচ্ছে ইন্স্যুরেন্সের প্রিন্সিপাল, বেসিক প্রিন্সিপাল। Insurance may thus be considered as a process by which the losses of a few who are unfortunate to suffer such losses are shared amongst those exposed to similar uncertain event or situations. মানে ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে যে অনেকের যেখানে ক্ষতি হতে পারে তারা সবাই মিলে একটা ফান্ড তৈরি করলো, যেখানে কয়েকজনের হয়তো ক্ষতি হয়েছে কিংবা একজনের ক্ষতি হয়েছে, সেই ফান্ডটা থেকে সেই লসটাকে মিট করা হলো। আবার পরে আরেকজনের কারো ক্ষতি হলে সেই ফান্ডটা থেকেই হবে, সবাই এতে কন্ট্রিবিউট করে করে সেই লসটাকে মিট করার জন্যে ফান্ড তৈরি করছে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। এবারে ইন্স্যুরেন্সের বার্ডেন অফ রিস্ক, প্রাইমারি বার্ডেন অফ রিস্ক কী সেটা দেখি, আমি পড়ে নিচ্ছি। The primary burden of risk consists of losses that are actually suffered by households and business units as a result of pure risk events. These losses are often direct and measurable and can be easily compensated by insurance. মানে প্রাইমারি বার্ডেন অফ রিস্কটা হচ্ছে কি, ধরুন অ্যাকচুয়াল লস হয়েছে, কারো আগুন লেগেছে, আগুন লেগে তার ক্ষতি হয়েছে, জিনিসের নষ্ট হয়েছে, তার একটা ভ্যালুয়েশন করা যেতে পারে যে হ্যাঁ এর 10 লাখ টাকার টাকা জিনিসপত্র নষ্ট হয়েছে। কিংবা ধরুন কারো বড় একটা অসুখ করেছে, ক্যান্সার হয়েছে, তার ট্রিটমেন্টের জন্যে 25 লাখ টাকা খরচা হবে, সেটার একটা ভ্যালুয়েশন করা যেতে পারে, অ্যাকচুয়াল লসেস, আর সেইটাই ইন্স্যুরেন্স কোম্পানি কম্পেনসেট করবে। এবারে পড়ছি সেকেন্ডারি বার্ডেন অফ রিস্ক। Suppose no such event occurs and there is no loss. ধরুন আগে যেরকম বললাম, আগুন লাগেনি কিংবা কারো অসুখ করেনি কিংবা মেজারেবল কিছু হয়নি, তাই অ্যাকচুয়াল কোনো লসও হয়নি। ডাজ ইট মিন দ্যাট দোজ হু আর এক্সপোজ টু দ্য পেরিল ক্যারি নো বার্ডেন? তার মানে কি, যেখানে যে সেই সময় যে লসগুলো হবার জন্যে যারা তার প্রতি এক্সপোজড হয়ে আছে, মানে যাদের হতে পারে, তারা কি কোনো বার্ডেন নিচ্ছে না?
তারা একটা বার্ডেন নিচ্ছে। দ্য আনসার ইজ দ্যাট অ্যাপার্ট ফ্রম দ্য প্রাইমারি বার্ডেন ওয়ান অলসো ক্যারিজ দ্য রিস্ক অফ সেকেন্ডারি বার্ডেন অফ রিস্ক। তারা সেকেন্ডারি বার্ডেন নিচ্ছে। সেকেন্ডারি বার্ডেনটা কীরকম? The secondary burden of risk consists of costs and strains that one has to bear merely from the fact that one is exposed to a loss situation. মানে সেইটার জন্যে ধরুন সেই লসটা যেটা হতে পারে তার জন্যে তাকে কিছু প্রভিশন রাখতে হয়েছে যে যদি ধরুন আমাদের এই লসটা হতে পারে তাহলে আমরা এই এত টাকা সরিয়ে রাখি, যদি লসটা হয় তাহলে সেটা আমরা ওইটা দিয়ে মিট করব। সেইটাই হচ্ছে তার তো একটা খরচা হচ্ছে, সেইটাই হচ্ছে সেকেন্ডারি বার্ডেন অফ রিস্ক। Even if the said loss even does not occur, these burdens have still to be borne. মানে সেটা যদি লসটা হলো না, আলটিমেটলি একটা ঝড় আসার কথা ছিল, ঝড়টা হলো না, একটা বন্যা আসার কথা ছিল, বন্যাটা হলো না, কিন্তু সেইটার জন্য কিছু টাকা কিছু প্রভিশন সরিয়ে রাখা হয়েছে যে যদি এটা হয় তাহলে সেই টাকাটা আমরা এখান থেকে খরচা করব, কিন্তু সেই টাকাটা তো খরচা হয়েছে। সেইটাই হচ্ছে সেকেন্ডারি বার্ডেন অফ রিস্ক। এটা একটা আমরা এক্সাম্পল দিয়ে এবারে বুঝবো। আচ্ছা, সেকেন্ডারি বার্ডেনের একটা এক্সাম্পল দেখি। উইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ এ সেকেন্ডারি বার্ডেন অফ রিস্ক? এরকম ধরনের প্রশ্ন আসতে পারে, এইরকমভাবেই আসবে। 1. বিজনেস ইন্টারাপশন কস্ট, গুডস ড্যামেজ কস্ট, সেটিং অ্যাসাইড রিজার্ভস অ্যাজ এ প্রভিশন ফর মিটিং পোটেন্সিয়াল লসেস ইন দ্য ফিউচার, হসপিটালাইজেশন কস্ট অ্যাজ এ রেজাল্ট অফ হার্ট অ্যাটাক। ধরুন বিজনেস ইন্টারাপশন হয়েছে, তার একটা কস্ট হয়েছে, কিংবা গুডস ড্যামেজ হয়েছে, মালপত্র ড্যামেজ হয়েছে, তার একটা কস্ট হয়েছে। থার্ডটা হচ্ছে সেটিং অ্যাসাইড রিজার্ভস অ্যাজ এ প্রভিশন টু মিট পোটেন্সিয়াল লসেস ইন দ্য ফিউচার। কিছু লস হতে পারে তার জন্যে কিছু প্রভিশন সরিয়ে রাখা হয়েছে, সেইটে একটা হতে পারে। আর হসপিটালাইজেশন কস্ট অ্যাজ এ রেজাল্ট অফ হার্ট অ্যাটাক, এর মধ্যে কোনটা? উত্তরটা হবে 3 নম্বরটা, সেটিং অ্যাসাইড রিজার্ভস অ্যাজ এ প্রভিশন ফর মিটিং পোটেন্সিয়াল লসেস ইন দ্য ফিউচার। আমি যে আগে বলছিলাম যে লস হতে পারে সেই ভেবে কিছু কিছু টাকা ফান্ড সরিয়ে রাখা হয়েছে যে লসটাকে মিট করার জন্য। বোঝা গেল? এবার আসি পরেরটায়, রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক্স। এটা আগে পড়ে দিচ্ছি কিছুটা। রিস্ক অ্যাভয়েডেন্স, কন্ট্রোলিং রিস্ক বাই অ্যাভয়েডিং আ লস সিচুয়েশন ইজ নোন অ্যাজ রিস্ক অ্যাভয়েডেন্স। Thus, one may try to avoid any property, person or activity with which an exposure may be associated. মানে রিস্ক অ্যাভয়েডেন্সটা হচ্ছে প্রথম। রিস্ক ম্যানেজমেন্ট রিস্কে কী করা যায়? একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে রিস্ক অ্যাভয়েডেন্স, মানে যে রিস্কটা হতে পারে সেটা ভেবে সেই রিস্কটাকে অ্যাভয়েড করা। ধরুন কোনো একটা লোকের থেকে রিস্ক আসতে পারে, সেই লোকটাকেই অ্যাভয়েড করা। কোনো একটা কিছু করলে রিস্ক হতে পারে, সেই অ্যাক্টিভিটিটা করাইটাকেই অ্যাভয়েড করা। কোনো একটা প্রপার্টি থেকে লস হতে পারে, সেই প্রপার্টিটা নাই নেওয়া। এইগুলো হচ্ছে রিস্ক অ্যাভয়েডেন্স। বাট রিস্ক অ্যাভয়েডেন্স ইজ এ নেগেটিভ ওয়ে টু হ্যান্ডেল রিস্ক। ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোশ্যাল অ্যাডভান্সমেন্ট কাম ফ্রম অ্যাক্টিভিটিস দ্যাট নিড সাম রিস্ক টু বি টেকেন। যদি ব্যবসায় কোনো অ্যাডভান্স করতে হয় কিংবা জীবনে কোনো অ্যাডভান্স করতে হয় তাহলে রিস্ক তো নিতে হবে। এই রিস্ক অ্যাভয়েডেন্সটা হচ্ছে তাই জন্য নেগেটিভ ওয়ে টু হ্যান্ডেল রিস্ক। আমরা সেটা কিছুটা করবো না, সেটা রিস্ক অ্যাভয়েড করাটা এটা ঠিক প্রসেসটা নয়। তাহলে কি? এরপরে পড়ছি, by avoiding such activities, individuals and society would lose the benefits that such risk-taking activities can provide. সেটা ব্যবসায় নামতে যাচ্ছি, তার রিস্ক হতে পারে, সেভাবে ব্যবসাতেই নামলাম না, সেটা তো ঠিক নয় না। কিন্তু ব্যবসাটা নামবো, কিন্তু সেই রিস্কটাকে কী করে অন্যভাবে ম্যানেজ করা যায় সেটা হ্যান্ডেল করা উচিত। রিস্ক অ্যাভয়েডেন্স ইজ নট দ্য রাইট ওয়ে টু ম্যানেজ রিস্ক। পরেরটা পড়ছি রিস্ক রিটেনশন। রিস্ক রিটেনশন কাকে বলে? One tries to manage the impact of risk and decides to bear the risk and its effects by oneself. This is known as self-insurance. ধরুন রিস্ক রিটেনশন হচ্ছে কি, কেউ ধরে নিল যে এখানে এই এতখানি রিস্ক আছে, তার জন্যে আমি এই রিস্কটা আমি নিজেই হ্যান্ডেল করব যদি কখনো ঘটে। তার জন্যে সে কিছুটা প্রভিশন রেখে দিল, সেটা তাই রিস্কটাকে সে জানেই রিস্কটা হতে পারে, যদি হয় তোলে আমি এর জন্য ব্যবস্থা রাখছি, সেটাকে বলে রিস্ক ইন্স্যুরেন্স, সেলফ ইন্স্যুরেন্স, মানে রিস্ক রিটেনশন। সে নিজেই ইন্স্যুরেন্সটা নিজেই হ্যান্ডেল করবে। এটা এক ধরনের গেল। আর কি হতে পারে? রিস্ক রিডাকশন অ্যান্ড কন্ট্রোল। আচ্ছা, এটা পড়ি একটু।
দিস ইজ এ মোর প্র্যাকটিক্যাল অ্যান্ড রেলিভেন্ট অ্যাপ্রোচ দ্যান রিস্ক অ্যাভয়েডেন্স। রিস্ক অ্যাভয়েড করা হচ্ছে এটা বেটার প্রসেস। রিস্ক রিডাকশন অ্যান্ড কন্ট্রোল, এটাতে কী করতে চাইছে? ইট মিনস taking steps to lower the chance of occurrence of such a loss and or to reduce the severity of its impact if such loss should occur. মানে রিস্ক রিডাকশন অ্যান্ড কন্ট্রোলে বলছে যে এটা যদি ঘটে আমরা এমন কিছু স্টেপস আগে থেকে প্ল্যান করে নেব কিংবা নেব যাতে সেই জিনিসটা না ঘটে, সেই ঘটনাটা, সেই দুর্ঘটনাটা না ঘটে, কিংবা যদি ঘটেও তার অতখানি এফেক্ট না হয়। তাই আগে থেকেই প্ল্যান করে সেটার জন্য ব্যবস্থা করে রাখা, যে ঘটতে পারে কিন্তু সেটা যাতে কম ঘটে কিংবা না ঘটে তার ব্যবস্থা রাখা, সেটা হচ্ছে রিস্ক রিডাকশন অ্যান্ড কন্ট্রোল। এটা হচ্ছে থার্ড ম্যানেজমেন্ট টেকনিক। আচ্ছা, 4 নম্বরটা হচ্ছে রিস্ক ফাইন্যান্সিং। রিস্ক ফাইন্যান্সিং এটাতে কী করা হয়? দিস রেফার্স টু দ্য প্রভিশন অফ ফান্ডস টু মিট লসেস দ্যাট মে অকার। মানে এটাতে এক হচ্ছে যে কিছু ফান্ড তৈরি রাখা, যে যদি রিস্কটা হয় তাহলে সেটাকে কীরমভাবে আমরা মিট করবো, সেটাকে কীরমভাবে সামলাবো। 1 নম্বর হচ্ছে রিটেনশন থ্রু সেলফ ফাইন্যান্সিং ইনভলভ সেলফ পেমেন্ট ফর এনি লসেস অ্যাজ দে অকার। মানে এই যে আগেরটা বললাম যে নিজেই টাকার ব্যবস্থা রাখা, যে যদি কিছু হয় সেই টাকাটা দিয়ে আমরা নিজেরাই সেটাকে ম্যানেজ করব। ইন দিস প্রসেস দ্য ফার্ম অ্যাজিউমস অ্যান্ড ফাইন্যান্সেস ইটস ওন রিস্ক ইদার থ্রু ইটস ওন অর বরোড ফান্ডস। দিস ইজ নোন অ্যাজ সেলফ ইন্স্যুরেন্স। এটাই আগেরটাই যেটা বলা হলো, যে এই যে কোম্পানি সে নিজের ওইটাকে রিস্কটাকে ম্যানেজ করার জন্যে সে নিজেই ব্যবস্থা রেখেছে, নিজে টাকা রেখেছে কিংবা সে টাকা ধার করেছে, বড় করেছে, সেটা সেই রিস্কটাকে মিট করার জন্য। The firm may also engage in various risk reduction methods to make the loss impact small enough to be retained by the firm. সেই কোম্পানিটা কিছু রিস্ক রিডিউস করা, রিস্ক রিডাকশন মেথডস মানে রিস্ক কমানোর জন্যে কিছু ব্যবস্থা নিতে পারে যাতে সেই লস ইম্প্যাক্টটা কম হয়। এটা হচ্ছে রিস্ক ফাইন্যান্সিংয়ের, রিটেনশন থ্রু সেলফ ফাইন্যান্সিংয়ের ব্যাপার। আচ্ছা, এরপরে দ্বিতীয়টা হচ্ছে কি? রিস্ক ট্রান্সফার। রিস্ক ট্রান্সফার হচ্ছে এন অল্টারনেটিভ টু রিস্ক রিটেনশন। রিস্ক রিটেনশনের ঠিক অন্য একটা ব্যবস্থা। রিস্ক ট্রান্সফার involves transferring the responsibility for losses to another party. Here, the losses that may arise as a result of a fortuitous event or peril are transferred to another entity. মানে সেই রিস্কটা যদি আসে সেটা আমি দায়িত্ব নেব না, আরেকজন দায়িত্ব নেবে, আরেকটা পার্টি দায়িত্ব নেবে, সেটা হচ্ছে রিস্ক ট্রান্সফার। রিস্ক হতে পারে বলে তার দায়িত্ব আরেকজনের, সেটাকে বলে রিস্ক ট্রান্সফার। ঠিক আছে, এবারে এটা লাস্ট পয়েন্টটা পড়ছি, ইন্স্যুরেন্স অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি। It is now recognized that provision of social security is an obligation of the state. Various laws passed by the state for this purpose involve use of insurance, compulsory or voluntary, as a tool of social security. এখন যে কোনো গভর্নমেন্টের, আমাদের দেশে বিদেশে হোক, সবাই এটা সোশ্যাল সিকিউরিটি দিয়ে থাকে। গভর্নমেন্টের তরফ থেকে কিছু ব্যবস্থা করা হয়েছে যেখানে গভর্নমেন্টই ইন্স্যুরেন্সে টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। আইদার তারা পুরোটা নিজেরাই দিয়ে দেয় কিংবা এমপ্লয়িজের থেকে কিছু টাকা নিয়ে সেটাকে ইন্স্যুরেন্স প্রোভাইড করা হয়, যাতে তার সেরকম কোনো কিছু দুর্ঘটনা ঘটলে, অসুখ করলে তার একটা সোশ্যাল সিকিউরিটি পাওয়া যায়। সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টস কন্ট্রিবিউট প্রিমিয়ামস আন্ডার সার্টেন social security schemes, thus fulfilling the social commitments. সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট দুতরফেই কিছু ইন্স্যুরেন্স স্কিমসের মধ্যে, সোশ্যাল সিকিউরিটি স্কিমসের মধ্যে প্রিমিয়াম দেওয়া হয়, যাতে সেরকম যদি কিছু ঘটে, দুর্ঘটনা কোনো ঘটে তাদের এমপ্লয়িদের, তারা সেখান থেকে ইন্স্যুরেন্স কোম্পানি সেটাকে মিট করতে পারে। দ্য এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট 1948, এটা একটা প্রশ্ন। ইন্স্যুরেন্স অ্যাক্ট কবে হয়েছিল? 1948। কোয়েশ্চেন আসতে পারে 1940, 1945, 1948, 1959, এর মধ্যে কোনটা? আপনাকে বলতে হবে 1948। এগুলো সাল তারিখ দিয়ে আমার একটা সেপারেট ভিডিও আছে, শুধু সাল তারিখের উপরে, নাম্বারসের ওপর, সেটা দেখে নেবেন। সেখানে পুরো সবকটা উত্তর প্রায় দেওয়া আছে। এই অপশানস দিয়ে যেরকমভাবে পরীক্ষা আসে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সের আনসার হিসেবে করে দেওয়া আছে। আচ্ছা, এবার দেখি
The Employee State Insurance Act 1948 provides for the Employee State Insurance Corporation. Employee State Insurance Corporation একটা আছে, তারা to pay for the expenses of sickness, disablement, maternity and death for the benefit of industrial employees and their families who are insured persons. যাদের ইন্স্যুরেন্স করা আছে তাদের স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন যেটা আছে, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, সেখান থেকে সেই কোনো কেউ মারা গেল, কারো অসুখ করলো, কারো ডিসেবল, হাত পাত কেটে গেল কাজ করতে গিয়ে মেশিনে লেগে, মেটার্নিটি হলো বাচ্চা হওয়ার জন্যে কিংবা মৃত্যুর জন্যে, সেই এমপ্লয়িজদের এই ইএসআই স্কিমের আন্ডারে, এটাকে ইএসআই বলা হয়ে থাকে, ইএসআইসি স্কিমের আন্ডারে তাদের নিয়ে তাদের সেখান থেকে সেই টাকা গভর্নমেন্ট থেকেই প্রোভাইড করা হয়। দ্য স্কিম অপারেটস ইন সার্টেন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস অ্যাজ নোটিফাইড বাই দ্য গভর্নমেন্ট। কিছু কিছু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এটা স্কিমটা অপারেট করে, একটা ইনকাম লেভেল আছে, তার তলায় যারা ওয়ার্কার আছে তাদের জন্য এটা অপারেট করে থাকে। ইন্স্যুরেন্স প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন সোশ্যাল সিকিউরিটি স্কিম স্পন্সার্ড বাই দ্য গভর্নমেন্ট। এখানে বেশ কিছু ইন্স্যুরার আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা এই সোশ্যাল সিকিউরিটি স্কিমগুলো গভর্নমেন্টে যেগুলো স্পন্সর করা হয়েছে সেগুলোতে পার্টিসিপেট করে। আচ্ছা, এই নামগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে, এর এক্সপ্যানশন RKBY এক্সপ্যানশন হচ্ছে রাষ্ট্রীয় কৃষি বিমা যোজনা, RSBY রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা, PMJBY প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, PMSBY প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। এই কটা প্রশ্ন আসবে, যেই এই কটা নাম দিয়ে বলতে পারে এগুলো কি, এগুলো সোশ্যাল সিকিউরিটি স্কিম না অন্য কিছু না ইএসআই, এরকম ধরনের এগুলো বেসিক্যালি সব এমপ্লয়ি রিলেটেড স্কিমস। ঠিক আছে, তো আজকে আমরা এখানে এই পর্যন্ত শেষ করছি। পরের ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারটা দেখব। আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওটা এই কনসেপ্টের ওপর দেখেছেন। এই কনসেপ্টসগুলো আমি যেগুলো পড়ছি সেগুলো যদি আপনারা পুরোটা দেখেন, শোনেন, তাহলে এটা কিন্তু পুরো চ্যাপ্টারটাই পড়া হয়ে যায়। আর পরে যদি এটা রেফার করতে চান, এই ভিডিওটাকে পজ করে নিয়ে, এই ভিডিওটাকে পেছনে গিয়ে পজ করে নিয়ে, সেরকম বলে আমার কথাটাকে মিউট করে দিয়ে ভালো করে পড়ে কোনো জায়গায় নোট করতে চাইলে আপনারা খাতা পেন্সিল নোটও করে নিতে পারেন, কিংবা এর প্রিন্ট আউটও দিয়ে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউটও নিয়ে নিতে পারেন, তাহলে আপনার কাছে নোট হিসেবে থেকে যাবে। যেরকম আমার অনেক ভিডিও আছে জানেন নিশ্চয়ই, IC38 পরীক্ষার ওপরে, IRDA ইন্স্যুরেন্স এজেন্সি যে পরীক্ষাগুলো হয় বিভিন্ন কোম্পানির, LIC, টাটা AIA, রিলায়েন্স, সব কোম্পানিরই, SBI লাইফ, তাদের এজেন্টদের যে পরীক্ষাগুলো হয় তার পরীক্ষার সমস্ত রকম ভিডিওস আমার, এক তো প্রশ্ন উত্তরের ভিডিও আছে, পড়াশোনা যদি না হয়ে থাকে তার কীরকমভাবে করবেন তার শর্টকাটের ভিডিও আছে, প্রশ্ন উত্তরের তো অনেক ভিডিও আছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সের অনেক বেশিরভাগ সব ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রায় কভার করা হয়ে গেছে। তাছাড়া এরকম এক্সপ্লেনেশন ভিডিওস আছে। আমি এখন যেটা শুরু করেছি সেটা হচ্ছে কনসেপ্টসের ভিডিও, প্রতিটা চ্যাপ্টার ধরে তার কনসেপ্টসগুলো ক্লিয়ার করে দিচ্ছি, পড়ে তারপরে তার বাংলায় সেটাকে বোঝাবার চেষ্টা করে। এটা আশা করি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে কমেন্ট সেকশানে জানাবেন, আর কি কোন চ্যাপ্টারের কনসেপ্টস ক্লিয়ার করতে চান জানাবেন। আমি সবকটাই করব, আগে মেন চ্যাপ্টার্সগুলো করে নিচ্ছি, তারপরে অন্য চ্যাপ্টার্সগুলো করব। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট অফ লাক।